নমস্কার বন্ধুরা, সরস্বতী পাখিরা ব্লগসের প্রত্যেকটা সদস্যকে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম। আজকে আর ঘরের কাজবাজ সেরকম দেখাবো না। খুব বায়না করেছিলাম বরের কাছে বেলুড় মঠ যাবো বলে, আর বেলুড় মঠ আমার বাড়ি থেকে প্রায় 15-20 মিনিট লাগে বাইকে করে যেতে। বেলুড় মঠ হলো রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের সদর দপ্তর, যা রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ দ্বারা প্রতিষ্ঠিত। এটি হুগলি নদীর পশ্চিম তীরে ভারতের পশ্চিমবঙ্গের বেলুড়ে অবস্থিত। বেলুড় মঠটি 1897 সালে জানুয়ারিতে প্রতিষ্ঠিত হয়েছিল। স্বামী বিবেকানন্দ, যিনি রামকৃষ্ণের শিষ্য ছিলেন, স্বামী বিবেকানন্দ শিষ্যদের একটি ছোট দল নিয়ে কলম্বো থেকে ভারতে ফিরে আসেন এবং দুটি কাজ শুরু করে। তার মধ্যে একটি হলো বেলুড়ে ও আরেকটি হিমালয়ের মায়াবতী। এর মধ্যে বেলুড়েরটা বেলুড় মঠ এবং মায়াবতী আলমোড়ালের অদ্বৈত আশ্রম নামে পরিচিত। মন্দির হলো রামকৃষ্ণ আন্দোলনের প্রাণকেন্দ্র। হুগলি তীরের বেলুড় মঠের প্রায় 40 একর জমির মধ্যে রয়েছে রামকৃষ্ণ, সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের উৎসর্গ করা মন্দির, যেখানে তাদের ধ্বংসাবশেষ রয়েছে, এবং রামকৃষ্ণের আদেশের প্রধান মঠ হলো এইটি। বেলুড় মঠকে কলকাতার মধ্যে অন্যতম পর্যটন কেন্দ্র বা পর্যটন স্পট হিসাবে বিবেচিত করা হয়। বেলুড় মঠের মধ্যে অবস্থিত শ্রী রামকৃষ্ণ মন্দিরের নকশা স্বামী বিবেকানন্দ দ্বারা কল্পনা করা হয়েছিল এবং স্থাপিত হয়েছিল স্বামী বিজ্ঞানন্দ নামে, রামকৃষ্ণের সরাসরি সন্ন্যাসী শিষ্য। শ্রী রামকৃষ্ণ মন্দির 14 জানুয়ারি 1938 সালে মকর সংক্রান্তির দিনে পবিত্র করা হয়েছিল। বেলুড় মঠে রামকৃষ্ণ মন্দিরটি ভারতের ধর্মের বৈচিত্র্যের উদযাপন করার জন্য ডিজাইন করা হয়েছে এবং বিভিন্ন অবস্থান থেকে দেখা গেলে এটি একটি মন্দির, একটি মসজিদ এবং একটি গির্জার অনুরূপ। বেশ কয়েকটি ধর্মের স্থাপত্য শৈলী এবং প্রতিবেদককে বেলুড় মঠের মন্দিরের নকশায় একত্রিত করা হয়েছে, যা সর্বজনীন বিশ্বাস বোঝাতে আন্দোলনে বিশ্বাস করে। মন্দিরটিকে ধর্মের বস্তুগত মাত্রা গুরুত্বের একটি প্রধান উদাহরণ হিসাবে বিবেচনা করা হয়েছে। মন্দিরের প্রধান প্রবেশদ্বার সাঁচির বৌদ্ধ স্তূপে এবং অজন্তা গুহাগুলির প্রধান প্রবেশদ্বারের বৌদ্ধ শৈলী দ্বারা প্রভাবিত। একটি সম্মুখ ভাগ রয়েছে। প্রবেশদ্বারের ওপরে উঠে যাওয়া কাঠামোটি দক্ষিণ ভারতের হিন্দু মন্দিরগুলির সাথে তাদের সুউচ্চ টাওয়ারের আদলে তৈরি। মন্দিরের অভ্যন্তরে জানলা এবং বারান্দাগুলি উত্তর ভারতের রাজপুত এবং মোগল শৈলীতে আঁকা। এছাড়াও স্বামী বিবেকানন্দের মন্দিরটি সেই জায়গাতেই দাঁড়িয়ে আছে যেখানে 1902 সালে স্বামী বিবেকানন্দের মৃতদেহকে দাহ করা হয়েছিল। 28 জানুয়ারি 1924 সালে পবিত্র মন্দিরটির ওপরের তলায় একটি অ্যালবেস্টার OM বাংলা অক্ষরে রয়েছে। মন্দিরের পাশে আসল বেলগাছের জায়গায় একটি বেলগাছ রয়েছে, যার নিচে স্বামী বিবেকানন্দ বসতেন এবং যার কাছে তার ইচ্ছা অনুসারে তার দেহ দাহ করা হয়েছিল। 1902 সালে 4 জুলাই বেলুড় মঠে তিনি সকালে কিছু ছাত্রকে বেদান্ত দর্শন শিখিয়েছিলেন। তিনি স্বামী প্রেমানন্দ একজন ভাই শিষ্যের সাথে হাঁটাহাঁটি করেছিলেন এবং তাকে রামকৃষ্ণ মঠের ভবিষ্যৎ সম্পর্কে নির্দেশনা দিয়েছিলেন। বেলুড় মঠে প্রার্থনায় অধিবেশনের পর সন্ধ্যায় তিনি দেহত্যাগ করেন। তার বয়স ছিল 39 বছর। বিবেকানন্দ 40 বছর বয়সে বেঁচে না থাকায় নিজের ভবিষ্যৎবাণী পূর্ণ করেছিলেন। এছাড়াও বেলুড় মঠের ভিতরে রয়েছে পবিত্র মায়ের মন্দির। পবিত্র মায়ের মন্দিরটি রামকৃষ্ণের আধ্যাত্মিক সহধর্মিণী সারদা দেবীকে উৎসর্গ করা হয়েছে। বেলুড় মঠের প্রবেশপথেই পবিত্র মায়ের মন্দির। মন্দিরটি সেই জায়গার ওপরেই যেখানে তার মৃতদেহ আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল। পবিত্র মায়ের মন্দিরটি 21 ডিসেম্বর 1921 সালে পবিত্র করা হয়েছিল।
আর এই সেই মায়ের মন্দিরটি, যার সামনে আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আর আশেপাশে রয়েছে প্রচুর লোকের ভিড় রয়েছে বেলুড় মঠে। এখানে কোনো ওকেশান হোক বা নন ওকেশান হোক, সবসময়ই প্রচণ্ড ভিড় থাকে। বাড়ির কাছে হওয়া সত্ত্বেও বহু বছর পর, মানে প্রায় 5 বছর পর আবার বেলুড় মঠে আসার সৌভাগ্য হলো। জানি না কেন একটা আলাদাই ইচ্ছে হলো আজকে বেলুড় মঠে আসার জন্য। হয়তো এটাই প্রভু রামকৃষ্ণের লীলা। আচ্ছা, এবার বলে দিই যে বেলুড় মঠ কখন কখন খোলা থাকে। এটি রোজ দিনই খোলা থাকে, কিন্তু একটু টাইমিংটা আলাদা হয়। যেমন গরমকালে, মানে এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সকাল 6টা থেকে দুপুর 11:30 পর্যন্ত, এবং বিকেল 4টে থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত খোলা থাকে। এবং শীতকালের সময়, মানে অক্টোবর থেকে মার্চ পর্যন্ত সকাল 6:30 থেকে দুপুর 11:30 এবং বিকাল 3:30 থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। এবার বলি বেলুড় মঠে গিয়ে কী কী দেখবেন। শ্রীরামকৃষ্ণের মন্দির। বেলুড় মঠের মূল আকর্ষণ এই মন্দির। স্বামী বিবেকানন্দের পরিকল্পনা অনুযায়ী ভারতীয় এবং পাশ্চাত্য স্থাপত্য শিল্পের সংমিশ্রণে এই মন্দির নির্মাণ করা হয়েছে। দ্বিতীয় রয়েছে পুরাতন মন্দির। শ্রীরামকৃষ্ণের মূল মন্দিরের উত্তর পূর্ব দিকে রয়েছে ঠাকুরের পুরাতন মন্দির। 3 নম্বরে রয়েছে স্বামী বিবেকানন্দের কক্ষ। পুরাতন মন্দিরে দক্ষিণ পূর্ব দিকে দোতলা বাড়িতে বসবাস করতেন স্বামী বিবেকানন্দ। তার ব্যবহৃত শয়নকক্ষ এবং অন্যান্য ব্যবহৃত সামগ্রী স্মৃতিচিহ্ন হিসাবে সংরক্ষণ করা রয়েছে। এছাড়াও বেলুড় মঠের অন্যান্য দর্শনীয় স্থানগুলি হল স্বামী ব্রহ্মানন্দজির মন্দির, সারদা দেবীর মন্দির, সমাধিপীঠ, পুরনো মঠ ও রামকৃষ্ণ সংগ্রহ মন্দির বা মিউজিয়াম। মিউজিয়ামটি সোমবার বন্ধ থাকে। তো চলো, অনেক তো হলো বেলুড় মঠের গল্প, এবারে আসা যাক বাড়িতে। ব্লগার মানুষ, ব্লগ করবো না বাড়িতে এসে তা তো হয় না, আর আমার চ্যানেলটাই ডেলি ব্লগের ওপরে নির্ভর করে। তো বাড়িতে আসার সময় 1 প্যাকেট দুধ কিনে নিয়ে চলে এসেছিলাম, আর বসে পড়েছিলাম চা বানাতে। তো যেখানেই যাই আমি, ঘরে এসে কাজ করে যেতে হয়, সেটা তো একদম নিয়ম মেনে করা রয়েছে আমার জন্য, যে ঘরে এসে কাজ করতেই হবে। আর মানে ঘর থেকে বেরোনোর সময়, কোথাও ঘুরতে যাওয়ার সময় আমাকে ঘরের সমস্ত কাজ মিটিয়ে তারপরেই যেতে হবে। প্রত্যেকটা সংসার হয়তো এরকম হয় না, কিন্তু আমার সংসারটা এরকমই যে আমাকে একা হাতেই ঘরে সমস্ত কিছু করতে হয়। তো এখানে দুধ চা বানাচ্ছিলাম অনেক দিন পর। এখন তো সবসময় লাল চাই খাই, তো আজকে ইচ্ছা হলো একটুখানি আদা আর এলাচ দিয়ে দুধ চা বানাতে। আর এলাচ দিলে চায়ের টেস্টটা কেমন পাল্টে যায় না, একটা আলাদা রকমই হয়ে যায় এলাচ দিলে চাটা। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন সময় 7টার মতন বাজতে যায়। চা খেয়ে একটু জাস্ট 5-10 মিনিটের মতন বসেছিলাম। আর হ্যাঁ করে এবারে যাবো রান্নাঘরে রান্না বসাতে। 8টা 8:30 মধ্যে আমাকে রান্নাটা কমপ্লিট করতে হবে, তার জন্য এখনই যাবো। আর এই যে আমার ম্যাক্স বসে রয়েছে বিছানার মধ্যে। তো তোমরা এতক্ষণ আমার ব্লগটা দেখছো, তার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। আর তোমরা কিন্তু আরও বাকি ব্লগটা কন্টিনিউ করতে থাকো। আর কেমন লাগছে ব্লগটা অবশ্যই জানিও। কিন্তু ঘুরে টুরে এসেছি বলে কি আর রাতে রান্না করতে হবে না? তাহলে তো সবাই পেটে গামছা বেঁধে বসে থাকবে। তার জন্য চলে এসেছিলাম রান্নাঘরে রাতের রান্নাটা করতে। আর এখানে আজকে করছিলাম আমি ভাত, ডাল আর সয়াবিন আলুর তরকারি। তো আমার টমেটো কাটলে একটু খেতে ইচ্ছা করে নুন দিয়ে, আমার খুব ভালো লাগে। তো তোমরা কারা কারা এরকম করো বলো। আমি একটা টমেটো টপ করে মুখে পুড়ে দিয়ে হাতটা ধুয়ে আবার চলে এসেছি রান্না করতে। তো চলো সবাইকে, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে। আর তোমরা যদি আমার ভিডিওটা পছন্দ করে থাকো, আর আমার ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের কাছে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটা একটা ফলো দিয়ে দিও।